সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে ফের বন্ধ সামাজিক মাধ্যম, শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ, জামাত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনি নির্দেশনা মানার আহ্বান, রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। দেশ জুড়ে আবারও অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। রোববার সন্ধ্যা 6টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বিস্তারিত জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। রোববার সন্ধ্যা 6টার পর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শুরু হয়ে গেছে। সন্ধ্যা 6টার পর থেকেই সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরনের যানবাহন, গণপরিবহন, একই সঙ্গে মালবাহী ট্রাক সহ নানা ধরনের যানবাহনকে তারা গতিরোধ করছেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবার পরই তারা আসলে সেই পরিবহনগুলোকে ছাড়ছেন। একই সঙ্গে আমরা যেমনটি দেখেছি রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যে রয়েছে সেই স্থাপনাগুলোর বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কঠোর অবস্থান নিয়েছেন। রোববার সন্ধ্যা 6টা থেকে যে কারফিউ ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে নির্বাহী আদেশে 3 দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কঠোর অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। যারা সহিংসতা চালিয়েছে তারা কেউই শিক্ষার্থী নয়, বরং জঙ্গি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রোববার রাতে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। বিক্ষোভকারীদের ডাকা সোমবারের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। খিলগাঁও থানা, যাত্রাবাড়ি থানা, শাহবাগ থানা আক্রমণ করে এবং ঢাকা শহরের 10টি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাদের গুলিবর্ষণে 3 জন পুলিশ সদস্য আহত হয়। ওয়ারী বিভাগের ডিসি সহ মোট 11 জন পুলিশ সদস্য আহত হয়। তাদের নাশকতামূলক কার্যকলাপ নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা আইন বিরোধী। আমাদের স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স। নৈরাজ্যকারীদের কঠোর হাতে দমন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসুস জানায়, গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনী প্রধান। বৈঠকে আরও অংশ নেন 8 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসী দেখছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থা সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে।
মানুষকে হত্যা করছে, তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। দেশ বিরোধী নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে শান্তি সমাবেশ এবং মিছিল করেছে আওয়ামী লীগ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। দেশ বিরোধীদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা। সরকার পতনের এক দফা দাবি রুখতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে রোববার সকালে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করছে বিএনপি জামায়াত। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। এদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে রোববার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মাঠে নামে ক্ষমতাসীনরা। স্লোগান আর লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর ঘরে বসে নয়, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে তারা। আমরা সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের জানাই, যার যে অবস্থান থেকে তারা আপনারা বেরিয়ে আসুন। আপনারা এই হত্যাকারীদেরকে, এই ষড়যন্ত্রকারীদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। রোববার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ষড়যন্ত্র রুখতে হবে। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানায় আওয়ামী লীগ নেতারা। সরকারের প্রধান আইন উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকার নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের দমন করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন মির্জা ফখরুল। দেশে আজ এক গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল বয়সের মানুষ। ব্রিফিং এর শুরুতেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী আন্দোলনের অসহযোগ আন্দোলন প্রসঙ্গ। মির্জা ফখরুল দাবি করেন, ক্ষমতাসীনরা ছাত্র জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে। ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন, ছাত্র জনতার এক দফার আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে। ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠেকিয়ে রাখা। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। আপামর জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভনাধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। সংকট নিজেরাই তৈরি করে তা ভিন্ন খাতে নিয়ে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর সরকার দায় চাপাচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। সকলের সঙ্গে পরামর্শ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিক্ষোভকারী ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিরপুরে। এ সময় সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। মিরপুরের পরিস্থিতি জানিয়েছেন নিবিড় সাহা। সকাল থেকে এই মিরপুর 10-এর যে গোল চত্বর, সেই গোল চত্বরের সহ কিন্তু
আশপাশের পুরো এলাকা নিজেদের দখলে রেখেছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে স্থানীয় এমপিরা যারা রয়েছে বা সংসদ সদস্যরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা যারা ছিলেন, সিনিয়র নেতারা, তারাও কিন্তু এখানে ছিলেন। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে পুরো পরিস্থিতি সেটি কিন্তু আসলে গরম হতে শুরু করে এবং দুপুর 2টার ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে যে মিরপুর 14 নম্বরের দিক থেকে শিক্ষার্থীরা এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দখল করে রেখেছিলেন সেখানে কিন্তু আসলে তারা ধীরে ধীরে হামলা শুরু করে এবং আগাতে শুরু করে এবং আমরা তখন দেখেছি যে আসলে ইটপাটকেল নিক্ষেপও কিন্তু হয়েছে এবং প্রায় 2 ঘন্টা কিছু সময় কমেই কিন্তু আসলে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া বিকেল 3:45 নাগাদ এই পুরো যে গোল চত্বর যেটি আওয়ামী লীগের দখলে ছিল সেটি কিন্তু আসলে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের একটি টিমও গেছে এবং এপিসি একটি আছে সেখানে এবং আমরা দেখেছি যে আসলে এরপরেই কিন্তু পুলিশের আরেকটি বাহিনী বড় একটি বহর সেখানে যাচ্ছে এবং তার সেখানে যে পরিস্থিতি সেটি কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। অসহযোগ আন্দোলনে বিক্ষোভ হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবেও। বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সেখানকার পরিস্থিতি জানিয়েছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এই সায়েন্স ল্যাব এলাকা কিন্তু শিক্ষার্থীরা তাদের স্লোগানে মুখরিত করে থাকে। তাদের যে দাবিটি বারবার এই স্লোগানে দাবিগুলো জানাচ্ছেন যেন তাদের দাবিগুলো আদায় হয়, তাদের ভাইদের যে হারিয়েছেন সেটি যেন হত্যার বিচার করা হয়। তার পাশাপাশি এই যে বর্তমানে যেই তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে যেন মুক্ত করা হয়, তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বারবার কিন্তু উত্থাপন করছেন এই সায়েন্স ল্যাব এলাকায়। যে পুরোটা আসলে তাদের আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের আওতার মধ্যে রেখেছেন। এই সাইডে যখন যে সকল প্রয়োজনীয় যানবাহন যেগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবার যে যানবাহনগুলো, শুধুমাত্র সেগুলো আর কি এই সড়কটি ধরে যেতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো রকম কোনো বাধা দেওয়া হচ্ছে না। এবং তাদের একটাই দাবি যে সকল নাগরিক যেন তাদের একত্রতা প্রকাশ করে, তাদের সাথেই আসেন এবং সব কিছুতে এই যে পুরো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সেটি যেন একত্রতা প্রকাশ করে। কোনো ভাঙচুর নয়, কোনো সহিংসতা নয়, তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান বলে তারা বারবার করে এই বিষয়টি বলছিলেন। এছাড়াও বিভিন্ন এই যে রাস্তার যে আইল্যান্ডের উপরে যে লোহার রডগুলো যে ব্যারিকেড দেওয়া থাকে সেই ব্যারিকেডগুলো ভাঙে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তাদের বক্তব্য যে যেহেতু আমাদের কাছে কোনো গুলি নাই, কোনো অস্ত্র নাই, যে কারণে তারা এটিকে নিজেদের সেলফ প্রোটেকশনের জন্য তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে এই বিষয়গুলো তারা বলছেন। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আফতাবনগরেও সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন সবাই। আফতাবনগর থেকে বিস্তারিত জানিয়েছেন তাজওয়ার মাহমিদ। অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তার আজকে প্রথম দিন এবং এখন আফতাবনগরের এখানে আশপাশে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং তারা বাংলাদেশের পতাকা সহ এখানে জড়ো হয়েছেন এবং তারা একটি দাবিতে এখানে স্লোগান তুলছেন। তবে পুলিশের কোনো রকম উপস্থিতি আমরা দেখিনি এবং অসহযোগ আন্দোলনের যে বৈশিষ্ট্য সেটি হলো যে দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার যেই ঘোষণা বা ডাক তারা দিয়েছে সেটি কিন্তু এই বাড্ডা, রামপুরা এবং আফতাবনগর এলাকায় আমরা খুব ভালোভাবে দেখেছি যে এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ছোটখাটো ব্যবসায়িক যে দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আফতাবনগর থেকে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেন সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার আছে। একই সঙ্গে আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত। গত সপ্তাহে 2 দিন এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও নানা নাটকীয়তার পর রোববার শুনানি হয় সরাসরি গুলিবন্ধ চেয়ে করা রিটের। শুনানির বহু আগেই এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ভিড়ে, ছিলেন সাধারণ আইনজীবীরাও।
শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন। এ সময় হাইকোর্ট বলেন, পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে। এক্ষেত্রে উচ্চ আদালতের কী বা করার আছে? এতে সায় দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ তখনই গুলি ছুড়েছে যখন আক্রান্ত হয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন, তবে সঙ্গে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। বিক্ষোভ দমনে গুলি করতে হলে মানবিক মর্যাদা, মানবাধিকারের দিকে খেয়াল রাখতে হবে। যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান। তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে। এটা আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল, সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। এই আদেশে খুশি আইনজীবীরা, বলছেন হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি থেকে বিরত রাখবে। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। গুলিবর্ষণ এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে বেআইনিভাবে ডিবি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। রোববার সকালে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা। এ সময় তারা বলেন, চলমান আন্দোলনে খবর সংগ্রহের সময় প্রাণ দিতে হয়েছে সাংবাদিককে। আহত হয়েছেন অনেক গণমাধ্যম কর্মী। পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তারা। এদিকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীতে যান চলাচল ছিল কম। সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কগুলোতে মানুষের উল্লেখযোগ্য আনাগোনাও ছিল না। এই অবস্থায় ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। রফিক মিয়া পেটের দায়ে রাজধানীতে এসেছিলেন, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তার হচ্ছে কই। উল্টো এখন ভয় নিরাপত্তা নিয়ে। অসহযোগ আন্দোলনের ডাকে বন্ধ দোকানপাট, ঘুরছে না যানবাহনের চাকা। কিন্তু ক্ষুধার্ত পেট কি আর বোঝে এত কিছু? কিংবা ঘরে থাকা সন্তান পরিজনের মুক্ত খাবার চাই। ফলে খেটে খাওয়া মানুষ অনেকেই বের হয়েছেন কেবলই পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার তাগিদে। পেটের জন্য বাইর হয়েছি, যেদিকে যাই সেদিকে ভেজাল, গন্ডগোল, রোজগার কম, চলতে ফিরতে কষ্ট হইতেছে। এটাই সপ্তাহের প্রথম দিন হিসেবে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল অনেকটাই কম। এর মাঝেও নিজেদের জরুরি প্রয়োজন সারতে সকালের দিকে যারা বেরিয়েছিলেন তাদের মধ্যেও আতঙ্ক চোখে পড়ার মতো। সাধারণ মানুষের দাবি, দেশের এমন পরিস্থিতি কারোই কাম্য নয়। কঠিন পরিস্থিতির জন্য কি আমরা সাধারণ মানুষ কষ্ট করব? হাসপাতালে যেভাবে আগুন দিল। পিজি হসপিটাল থেকে এখানে হাঁটতে হাঁটতে আসছি, যাবো ইয়াতে গাবতলি, কিতে যাব, কিসে যাব, কোনো উপায় নাই। বঙ্গবন্ধু মেডিকেলের যত স্টাফ বাস ছিল সব প্রথমে ভাঙচুর, পরে এখন পরে একবার জ্বালায় ছাই করে দিচ্ছে। সকাল থেকেই পরিবহন সংকটে পায়ে হেঁটে বাড়ি ফিরতেও দেখা যায় অনেককে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে আয়কর বাবদ এনবিআরের 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি খুরশিদ আলম খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইউনূসের আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে এর আগে 228 কোটি 3,83,238 টাকা কর আদায় করে এনবিআর। আইনি প্রক্রিয়ায় হেরে রাষ্ট্রীয় কোষাগারে এই টাকা জমা দিতে বাধ্য হন অধ্যাপক ইউনূস। রোববার গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের পাওনা 666 কোটি টাকা কর পরিশোধের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। 2012 থেকে 2016 মোট 5 অর্থ বছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে এ টাকা পান জাতীয় রাজস্ব বোর্ড, যদিও টাকা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেননি উচ্চ আদালত। আমাদের যে পাওনা যে দাবি আছে 666 কোটি টাকা,
সেটা ওনাকে এখন দিতে হবে। এখন আমরা নোটিশ দিয়ে ওনাকে থেকে এই টাকাটা আদায় করে নেব। আইনের শেষ না দেখে সহসায় টাকা পরিশোধ করতে নারাজ ইউনূসের আইনজীবী। সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, মহামান্য আপিল কোর্টে। এদিকে সোমবার দুর্নীতির মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। রাতে প্যারিস থেকে ফিরেই কোর্টে হাজির হওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী কুহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। 3 দিন ধরে পানিবন্দী পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ। এলাকাবাসী বলছেন বিগত 4 দশকেও এত দুর্ভোগে পড়েননি তারা। তবে ত্রাণ নয়, স্থানীয়রা চান বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার দুপুরের পর থেকেই ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হয় এবং সেই ভাঙন পর্যায়ক্রমে এখন দাঁড়িয়েছে 17টি। একের পর এক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও ফুলগাজী, পরশুরাম হয়ে পানি ছড়িয়ে যাচ্ছে ছাগলনাইয়া সহ ফেনী সদর উপজেলার দিকে। এ সকল কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভারতের পানি আয় আমরা সব শেষ, মাছ আসিল, মাছ সব শেষ, ঘরদুয়ার সব শেষ। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। মাত্র 1 মাসের ব্যবধানে আবার দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়ায় অনেকটা বিপর্যস্ত তাদের জীবনযাপন। আমাদের ঘরে পানি বন্দি হয়ে গেছে, এরকম আর কি, ছেলে মেয়ে বাচ্চালে অনেক কষ্টে আছি। বন্যা মোকাবিলায় শনিবার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নেতৃত্বে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়। আগামীবার এই ধরনের প্রবলেম না হয় এই জন্য নদীর ভিতরে টেম্পোরারি কিছু কাজ করে সলিউশন করে বন্যার প্রকোপটা একটু কমাতে পারি। এবারের বন্যায় এমন প্রায় 15,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর স্থানীয়রা এভাবে বছরে একাধিকবার বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাদের দাবি কোনো ত্রাণ নয়, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নাস্তানাবুদ করতে মরিয়া রিপাবলিকানরা। শনিবার জর্জিয়ার নির্বাচনী সভায় আরও একবার সেই উদাহরণ দিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। ক্ষমতায় গেলে কঠোর অভিবাসন নীতির পাশাপাশি চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এদিকে নির্বাচনের বিতর্ক বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 100 দিনেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের। এরই মধ্যে প্রতিদিনই চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। জমে উঠেছে রিপাবলিকান ডেমোক্র্যাটদের বাকযুদ্ধ। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার দুপুরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। এ সময় কঠোর অভিবাসন নীতি, চীনের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তারা। এখানেই শেষ নয়, কামালা হ্যারিসের চরিত্র এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নীতির পাশাপাশি জাতিগত পরিচয় নিয়ে আবারও প্রশ্ন তোলেন রিপাবলিকান এই নেতা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে, তবে সমালোচনা করেন মার্কিন নেতাদের। এদিকে নির্বাচনে বিতর্কের চ্যালেঞ্জ বহাল থাকলেও তারিখ প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এক প্রতিবেদনে এমনটাই জানায় সিবিএস নিউজ। 10 সেপ্টেম্বর বিতর্কের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন ট্রাম্প, তাই তারিখ পরিবর্তন করতে চান তিনি। রিপাবলিকান নেতার এই খেলা বন্ধের আহ্বান জানায় কামালা হ্যারিসের প্রচারণা শিবির, যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।